পাবলিক পরীক্ষার ফল প্রকাশের পরেই উচ্ছ্বাসের ছবিটা সবার সামনে কিন্তু ভেসে আসে এবং জিপিএ ৫ প্রাপ্ত যারা থাকেন, যারা ভালো রেজাল্ট করেন তাদের সংবর্ধনা দেওয়া হয়ে থাকে। তাদেরকে নিয়েই কিন্তু সমাজে বেশি আলোচিত হয়, কিন্তু যারা ফেল করে অকৃতকার্য হয় তাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় না। এবারের এসএসসি পরীক্ষায় ৩ লাখেরও বেশি শিক্ষার্থী কিন্তু অকৃতকার্য হয়েছে, যাদের ১,৬৬,০০০ শিক্ষার্থী শুধু গণিতেই ফেল করেছে। এরকম নানা বিষয় জড়িত এই ফেল করার পেছনে। সেই ফেল করা শিক্ষার্থীদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে, যার আয়োজক ছিল গণসাক্ষরতা অভিযান। আইসিটিতে কোনো নাম্বার করার কোনো সুযোগ নেই, সেই কারণে আমি আর বোর্ড চ্যালেঞ্জ করিনি। গণিত পরীক্ষার দিন শুধু অঙ্ক করে গেছি, কিন্তু এমসিকিউ আমি দেখি নাই। এমসিকিউটা দেখছি অল্প কি, এই এমসিকিউতে ফেল গেছে আমার সব রেজাল্ট ভালো আছে, সবগুলোতে আলহামদুলিল্লাহ প্লাস, বাট একটাতে হয়েছে এ ফার্স্টে। তো আমার ধারণা কি বোর্ডে মনে হয় খাতা মূল্যায়ন করে নাই ভালো করে, এই জন্য আর কি আমার ফেল আসছে। আমি বাবার কাছে সব সময় সাহায্য করি, কাজ কাম শেষ করে যেটুকু পড়াশোনা করছি এর মধ্যে আমি এত রেজাল্ট হয়েছে। আমি এক বিষয়ে ফেল করেছি। আমাদের স্কুলের সমস্যা হচ্ছে যে আমাদের উপযুক্ত বিজ্ঞান বিভাগের শিক্ষক নাই। সম্মেলনে অংশ নেওয়া অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের ঠিকমতো না পড়ানোর কারণেই কিন্তু শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় ফেল করেছে। স্যার ঠিক মতো ক্লাস করায় না, এবং যারা আমাদের শিক্ষিকা আছে তারা ঠিক মতো ক্লাস করায় না। যেখানে 5টা থেকে 6টা ক্লাস হওয়ার কথা, সেখানে মাত্র 2-1টা ক্লাস নিয়ে ছুটিয়ে দিয়ে দিচ্ছে। আজ এই অনুষ্ঠান, কাল ওই অনুষ্ঠান, বিভিন্নভাবে তারা, এবং যে টিচারগুলো আছে তারা, আমার মনে হয় না ছাত্র কি লিখবে, অনেক টিচার আছে তারা নিজেরাই বোর্ডে লিখতে পারে না। বেসরকারি স্কুলগুলো আছে, নিয়োগ হয়, সেই টিচারগুলো স্যার আমার চোখে দেখা, আমি প্রবাস ফেরত ছেলে, আমি দেখলাম যে সেখানে বেশিরভাগই কিছুই জানে না স্যার। আমার হাজব্যান্ড আজকে 5টা বছর ব্রেন স্ট্রোক করে বাসায়, কিন্তু আমি মেয়েরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, কিন্তু আমার মেয়েরা কেন খারাপ করছে জানি না। সবগুলো বিষয়ে ভালো লেখাপড়া ছিল, অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছি মেয়ের। একটা মেয়ে চাকরি করে, প্রাইভেট পড়াইছি, স্যারেরা অনেক হেল্প করছে আমাকে, কিন্তু কোক কেন খারাপ করছে তা তো জানি না। আমি ওরও উৎসাহ দিতেছি, কিন্তু পরীক্ষাটা যেন সামনে আবার দিতে পারে। যাই হোক, পয়সার অভাবে আমি ওই কোচিংগুলো স্কুলে দিতে পারি না, যার কারণে লেখাপড়া কমজোরি, আর মাস্টারে তেমন অত গুরুত্ব দেয় না। এই কারণে আমি গরিব মানুষ। ওই স্কুল যে এমনিতে 3 মাস বন্ধ ছিল, লেখাপড়াই ছিল না। গ্রামগঞ্জের যে স্কুল কলেজগুলো আছে সেখানে আসলে শিক্ষার মানটাও খুব ভালো না, এবং শিক্ষকের মানটাও ভালো না। মনিটরিং করার কথা হচ্ছে শিক্ষা অফিস থেকে। দেখা যায় যে শিক্ষা অফিসার যারা আছে তারা ম্যাক্সিমামে অফিসেই বসে থাকে, তারা আসলে ঠিকমতো স্কুলগুলোতে মনিটরিং করে না। বাংলাদেশে নানা রকমের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষকও নানা রকমের রয়েছে, সরকারি বেসরকারি নানা রকমের কিন্তু প্রতিষ্ঠান অনুযায়ী শিক্ষক রয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারটি আলোচনায় এসেছে, এবং শিক্ষকদের যে চাকরিগত যে সুবিধা সেগুলোও কিন্তু আলোচিত হয়েছে। একজন শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করতে 3টা প্রক্রিয়াকে এক হতে হবে: শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। অনেক অভিভাবক বোঝে না, জানে না। অনার্স মাস্টার্স কমপ্লিট করে এবং ইন্টার্নশিপ থেকে যুদ্ধ করে একজন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তাদের বেসিক মাত্র 12,500 টাকা। গার্জেন, মুখ্য গার্জেন বেশিরভাগ, এই কারণে ছাত্ররা আর সরকারি ছাত্ররা আপনার স্কুল করে বেশি, অ্যাবসেন্ট করে বেশি। এর শিক্ষক আছে, অভিভাবক আছে, তারপরে পারিপার্শ্বিকতা আছে, দারিদ্রতা আছে, সামাজিকতা আছে, সব মিলিয়েই এই ফেলের সংখ্যাটা বাড়ছে। শিক্ষাটা ছাড়া আসলেই শহর কেন্দ্রিক একটা শিক্ষা হয়েছে, আর আমাদের গ্রাম কেন্দ্রিক একটা শিক্ষা হয়েছে। আসলে গ্রামের শিক্ষাটা সেইভাবেই এখনো শহরের মতন করে আমরা পৌঁছাইতে পারি। উপবৃত্তির দরকার, আর যেটা বর্তমান যুগে ডিজিটাল বা স্মার্ট, এই বিষয়গুলো একটু গ্রাম অঞ্চলে দেখার দরকার। আমাদের প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে এখনো নেট অ্যাভেলেবেল না। আমার কম্পিউটার ল্যাব আছে, কিন্তু নেট কিনে যে চালাবো কন্টিনিউ পারতেছি না। আমাদের গ্রামের স্কুলগুলোতে বিশেষ করে পরীক্ষার আগে 1 মাস আগে থেকেই এই ছেলে মেয়েগুলা নিয়মিত ক্লাস করতে চায় না। আমরা যারা খাতা মূল্যায়ন করে থাকি তাদেরকে 7 দিনের সময় দেওয়া হয় বা 10 দিনের সময় দেওয়া হয়। এই অবস্থার মধ্যে হয়তোবা আমরা যারা শিক্ষক, এই স্বল্প সময়ের মধ্যে আমরা খাতাটা মূল্যায়ন সেইভাবে হয়তোবা করতে পারি নাই। প্রাইমারি স্কুলে 5% হচ্ছে ওরা আসলে বাংলা রিডিং করতে পারে না। মাধ্যমিকে আমরা এরকম পাই যে বাংলা ওরা রিডিং করতে পারে না, আমাদের এখানে আইসা ওরা ভর্তি হচ্ছে। 2010 সালের পর থেকে কিন্তু আমাদের দেশে, এখানে রাশেদা আপাও জানেন ভালো করে, আমাদের দেশে শিক্ষার্থীর একটা বড় উল্লম্পন হয়েছে।
কিন্তু সে অনুযায়ী শিক্ষকের সংখ্যা কিন্তু বাড়েনি। তো অনলাইন শিক্ষা ব্যবস্থার কারণে বেশিরভাগ শিক্ষার্থী দেখা যাচ্ছে পড়াশোনার পাশাপাশি তারা ফেসবুকে মুভি দেখা অথবা অন্যান্য এন্টারটেইনমেন্ট এই প্রোগ্রামগুলো দেখার কারণে এটা একটা ফলাফল বিপর্যয়ের কারণ হতে পারে। অন্ততপক্ষে 3 মাসে একবার যদি প্রতিটা প্রতিষ্ঠান ভিজিট করে যে অনুপস্থিতির সংখ্যা আমাদেরকে দেখাতে হবে এবং যে ক্লাসে অনুপস্থিতির সংখ্যা বেশি থাকবে সেই শ্রেণী শিক্ষকদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে, অর্থাৎ শিক্ষকদের দায়িত্বশীলতা আসলে অনেক বাড়াতে হবে। অকৃতকার্য শিক্ষার্থী যারা আছেন তাদের সামনে বক্তব্য রেখেছেন বিশিষ্ট শিক্ষাবিদরা। তারা বলছেন অকৃতকার্য হলেই জীবন শেষ নয়। এসএসসিতে অকৃতকার্য হয়ে এবার 8 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিশিষ্টজনরা বলছেন আত্মহত্যা সমাধান নয়, কারণ যারা ফেল করেছে এ দায় সেই শিক্ষার্থীদের নয়, বরং শিক্ষক, রাষ্ট্র সবার দায় এখানে রয়েছে। এই বেচারাদের কোনো দোষ নাই, কিন্তু এদের পিছনে একটা সিল দেওয়া হয়েছে, আর পাশ করতে পারে না। এটা কি হলো? বুঝেছো? আমি জানি, আমি মাস্টার মানুষ, কিন্তু বুঝেছো, কাজে আমি লেখাপড়ার বিষয়ে সব জানি। ওকে, তোমাদের পাঠ্য বইগুলো দেখবো, আমার নাম লেখা আছে, আমি তোমাদের পাঠ্য বই লিখেছি কোথাও কোথাও, রাইট? এখনও পাঠ্য বইয়ের জন্য কাজ করছি, পড়াশোনার জন্য কাজ করছি। কাজে আমাদের দেশের লেখাপড়ার সমস্যাটা কি আমি খুবই ভালো করে জানি। এবং কোভিডের সময় কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে সেটাও আমি জানি। সবার আমরা বলছি সর্বনাশ, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, স্মার্টফোন দেওয়া যাবে না। তারপর সবার হাতে একটা করে স্মার্টফোন দিয়েছি, ঠিক কিনা? সেই স্মার্টফোনের নামে নেই, এখনও আছে সবার হাতে স্মার্টফোন। এবং ছেলেদের কাজের কাজ কী হচ্ছে আমি জানি না, বুঝেছো? আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে এটা নাকি ফেসবুকে দেখাচ্ছে, তাই না? অনেক বাচ্চারা হয়তো দেখবে ফেসবুকে, না দেখলেই ভালো, তার মানে ওরা ফেসবুক করে না, বুঝেছো? আমি এগুলোর খুব বিরোধী, এই ফেসবুক কিংবা এই জাতীয় জিনিসগুলি। কারণ লাইফ তো আমার একটাই মাত্র জীবন, এই জীবনটা তো সময়টা নষ্ট করা যাবে না। আমি যদি বসে বসে একটা স্ক্রিন দিয়ে সারা দুনিয়াটা দেখে দিলে হলো কিনা বলে, দুনিয়া কত সুন্দর, আমি সামান্য নিজের চোখ দিয়ে দেখবো না, আমি বসে বসে স্ক্রিনে দেখবো, ফরগেট ইট, আমি নাই এর ভিতরে। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি, ওনারা সবাই বলছেন একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান কিন্তু আমার জন্য কিন্তু একেবারেই ব্যতিক্রম ধর্মী না, আমার জন্য খুবই পারফেক্ট অনুষ্ঠান। আমাকে অনেক জায়গায় ডাকে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে, সেখানে যখন যাই আমার প্রধান দায়িত্ব হচ্ছে গিয়ে যারা পুরস্কার পায় নাই ওদেরকে সান্ত্বনা দেওয়া, বুঝেছো? আমার কাজই হচ্ছে ওইটা, আমি ওদেরকে বুঝাই, দেখো আমিও জীবনে পুরস্কার পাই নাই, পুরস্কার না পাইলে কিচ্ছু আসা যায় না, পুরস্কার পাওয়ার থেকে পুরস্কার দেওয়ার মাঝে অনেক বেশি আনন্দ, আমি অনেক বেশি পুরস্কার দিয়েছি, বুঝেছো? কাজে তোমরা এটা মনে রেখো, মনে রেখো, তোমরা একদমই মন খারাপ করো না। আমাদের পড়াশোনার সিস্টেমটা ভালো না, খুবই ভালো করে আমি জানি। কারণ কেউ যখন বলে সাকসেসফুল আসলে কি মিন করে জানো তো, সে পরীক্ষাটা সে ভালো দিয়েছে, বুঝেছো? আর কিছু না। কেউ পরীক্ষাটা ভালো দেয়, কেউ খারাপ দেয়, এবং পরীক্ষাটা কেন খারাপ দেয় তার অনেক কারণ থাকতে পারে, আমরা তো কখনো খুঁজেও দেখি না। এসে কতজন আছে তোমাদের মতন যারা নাকি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে? 3 লক্ষ, তাই না? পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মানুষই 3 লক্ষ নাই, বুঝেছো? এরকম দেশও আছে পৃথিবীতে। আমাদের দেশে 3 লক্ষ বাচ্চা, তাদেরকে বলা হয়েছে যে তোমরা পরীক্ষায় পাশ করো নাই। আমাদের রাশেদ আপা একটু আগে একটা তথ্য দিলেন না, যে যখন নাকি উনি সবাইকে অনুপ্রাণিত করলেন তখন 85% গিয়ে পরীক্ষায় দিয়েছে, সেই, তাই না? তার ভিতরে 90% পাশ করে গিয়েছে। কাজেই ওনার যে উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ, কারণ হচ্ছে কি আমরা চাই এই 3 লক্ষ বাচ্চা সবাই যেন আবার পরীক্ষা দেয়, এবং সেই পরীক্ষা দিয়ে সবাই যেন উত্তীর্ণ হয়। আমি একবার কাগজে লিখে দিতে পারি, তোমরা যদি আবার পরীক্ষা দাও তোমরা সবাই উত্তীর্ণ হবে, কারণ না হওয়ার কোনো কারণ নাই, বুঝেছো? আমাদের দেশে যদি পরীক্ষায় ফেল করতে হলে কষ্ট করতে হয়, বুঝছো? পরীক্ষায় ফেল করে এত সোজা না। তোমরা যারা ফেল করেছো কোনো না কোনো কারণ ঘটে গেছে, সেই জন্য তোমরা ফেল করেছো। যদি কারণটা না থাকে তোমরা কেউ ফেল করবো না। তোমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা সাইড আছে, সেই সাইডে তোমরা, তোমাদের থেকে ভালো আর কেউ নাই। তোমাদের ভিতরে নিশ্চয়ই কেউ আছে এত সুন্দর গান গায় যে পাগল হয়ে যায়। তোমাদের ভিতরে নিশ্চয়ই কেউ আছে যে বিপদে বললে তোমার কাছে আসে যে ভাই কী করবে এখন, আমাকে সাহায্য কর। তোমাদের ভিতরে নিশ্চয়ই কেউ আছে যে সাংঘাতিক ফুটবল খেলে, নিশ্চয়ই আছে যে আপনার তো ভালো বোলিং আর কেউ করতে পারে না, আছে না? সবারই তো কিছু নিজস্ব একটা ফিল্ড আছে সেখান থেকে। শুধুমাত্র ওই লেখাপড়ার যে 5% ওইখানে আটকা পড়ে গেছে, কাজে ওইটা নিয়ে মন খারাপ করবো না, ঠিক আছে? চিন্তা করো, 8টা বাচ্চা তার সমস্ত লাইফ সামনে ছিল, তারা পরীক্ষায় খারাপ করেছে দেখে সুইসাইড করেছে। কাজে ওগুলো চলবে না। তোমাদের ভিতরে একটা রাগ উঠতে হবে, একটা তেজ হইতে হবে, যে আমাকে ফেল করছো বলছো, দেখাই দেবো আমি সামনের বার আমি কী করতে পারি। অবশ্যই তোমরা পারবে, তোমাদের থেকে ভালো কে পারবে না। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন একটা ছেলে আসলো একদিন আমার সঙ্গে দেখা করতে। সে আমাকে যেটা বললো খুবই ইন্টারেস্টিং কাহিনী। তার বয়স যখন 13 বছর বয়স, মানে নর্মালি যখন নাকি একটা বাচ্চা ক্লাস 8-এ পড়ে, তখন তার হঠাৎ করে শখ হলো সে পড়াশোনা করবে। কারণ সে পড়াশোনা করে না, সে রাস্তায় মানুষ হয়েছে, লিটারেলি সে রাস্তায় ঘুমায়, একটা চোখ নষ্ট, মারামারি করে
পেটের ভিতরে বিশাল একটা স্টেবিকের দাগ, তার হঠাৎ করে শখ হলে সে পড়াশোনা করবে। তার বাবার নাম সে জানে না, তার মায়ের নাম জানে না, তার কোনো পরিচয় নাই, বুঝেছো? যাই হোক, অনেক লম্বা স্টোরি সে আমাকে বললো। সামারি হচ্ছে গিয়ে সে আমার ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছে এবং তাকে আমেরিকাতে কোনো একটা ইউনিভার্সিটিতে পাঠানোর জন্য আয়োজন করতেছে, কিন্তু পাসপোর্ট করতে গিয়ে দেখা গেল বাবা মায়ের নাম নাই, কাজে এনআইডি করা যাচ্ছে না। তারপরে অনেক ধাক্কাধাক্কি করে একটা একটা আর্টিফিশিয়ালি একটা মানুষকে দায়িত্ব নিল, আমি একে অ্যাডাপ্ট করলাম করে তাকে শেষ পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে গিয়ে একটা ছেলে কিংবা মেয়ে যখন নাকি হঠাৎ করে ঠিক করলো, আচ্ছা আমি পড়াশোনা করে দেখি তো কী হয়, চেষ্টা করি, তখন থেকে কিন্তু তাকে একটু আটকাতে পারে না, সে অনেক সামনে এগিয়ে গেছে, বুঝেছো? তাই তোমাদেরকে আমি বলবো, তোমরা মন খারাপ করবে না, পরীক্ষা পাশ করা খুবই সোজা। তোমরা তোমাদের যে সমস্যাটা ছিল সেই সময়টা খারাপ পরীক্ষা দাও, দেখবে তোমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না, বুঝলেন? আর এখানে এই যে এত বড় বড় মানুষ সবাই এখানে এসছে, আমি দেখে খুবই আনন্দ লাগতেছে আমার দেখে, যে আমি যদি অন্য একটা অনুষ্ঠানে যেতাম সেখানে সবাই জিপিএ 5 পেয়েছে, সেখানে হয়তো একজনকে টেনে আনা যায় কি যায় না, বুঝেছো? আর আজকে এখানে কিন্তু সবাই আছে, একদম এভরিবডি ইজ হিয়ার তোমাদের জন্য। যে কেন আমাদের এই বাচ্চাগুলি, এই বাংলাদেশের 3 লক্ষ বাচ্চা কেন এই আননেসেসারি কষ্টটা করবে? আমাদের পড়াশোনার সিস্টেমটা তো ভালো না, আমি জানি আমাদের পড়ালেখার সিস্টেমটা ভালো না, কারণ পরীক্ষা নেওয়া ছাড়া তো আমরা কিছু করি না, কিন্তু পরীক্ষা নেওয়াটা কি হলো? পরীক্ষা নেওয়া তো একটা অন্য ব্যাপার হলো সেখান থেকে। তো যাই হোক, তোমাদেরকে মনে করাই দেই যে জীবনে কিন্তু ধাক্কা খেতে হয়, বুঝেছো? এমন কাউরে পাবা না যে জীবনে কোনো ধাক্কা খায় নাই। শুধুমাত্র তারাই জীবনে ধাক্কা খায় নাই কারা, যারা কোনো কিছু করার চেষ্টা করে নাই, তাদের জীবনে কোনো ধাক্কা নেই, আরামে জীবনটা পার করে দিয়েছে। কিন্তু যারাই কিছু একটা করার চেষ্টা করেছে কোথাও না কোথাও ধাক্কা খেয়েছে। আমি আমার জীবনে যত ধাক্কা খেয়েছি সেগুলো যদি তোমাদের সামনে বলি, তোমরা কান্দা শুরু করে দেবে বেবু করে, আরে স্যার কত কষ্ট করেছে, বুঝেছো? কাজেই কিচ্ছু মন খারাপ করার কিচ্ছু নাই। তো তোমরা সবাই কথা দিচ্ছ তো যে সবাই পরীক্ষা দিবে? হ্যাঁ, দিবে তো? ওকে, তোমরা সবাই কথা দিচ্ছ তো যে সবাই পরীক্ষায় পাস করবে? হ্যাঁ, আমি কিন্তু আর শুনতে চাই না যে ফেল করেছো, ফেল করে এটা কি ব্যাপার নাকি? আর যারা নাকি ফেসবুকে শুনতেছে তাদেরকে তো আর জিজ্ঞেস করতে পারছি না, তাদেরকে বলে রাখলাম সবাইকে পরীক্ষা দিতে হবে। অলরাইট, এই 3 লক্ষ বাচ্চা কেউ যেন বলতে না পারে 3 লক্ষ বাচ্চা আমাদের একটা বোঝা হয়ে গেছে। নো, এই 3 লক্ষ বাচ্চা আমাদের দেশের একটা সম্পদ হয়ে যাবে। শুনলাম 2026 থেকে একটা সাবজেক্টে 2টা সাবজেক্টে যদি কেউ অকার্যকর হয়ও পরে পরীক্ষা দিয়ে সে ইন্টারমিডিয়েটে ভর্তি হবে এবং পরে পরীক্ষা দিয়ে এটা মেকআপ করে নিতে পারবে। সেই পরিবর্তিত পরিস্থিতি নিশ্চয়ই আরও ভালো হবে। আর তোমরা মনোবল হারাবে না, তোমরা সবাই জীবনে সফল হবে। ব্যর্থ জীবন বলে কিছু নেই, প্রতিটা জীবনই সফল হয়। আসল কথা হচ্ছে ভালো মানুষ হওয়া, অন্যের ক্ষতি না করা এবং দুর্নীতি না করা, দেশপ্রেমিক হওয়া, দেশকে ভালোবাসা। আমরা সবাই দেশকে ভালোবাসি, সবাই দেশের সন্তান, সবাই ভালো করব। বাচ্চাগুলোকে যে তুমি কি করো বললো যে আমি ড্রপ আউট। তা আমি একটু ভয়ে তাকাই, ড্রপ আউট। তারপর আমি বাবাকে বলেছি আমাকে একটা ল্যাপটপ দিয়ে দাও। তারপর আমি ল্যাপটপটা নিয়ে কাজ শুরু করি, নানা জায়গায় শিখি, ইউটিউবে এখানে ঢুকে। আমরা ছবি দেখো না, বলে স্যার ছবিও দেখি, গানও দেখি, কিন্তু ওটার চেয়ে বেশি শিখি। দেখেন, ওর কিন্তু পড়ালেখা হয়তো ওরকম মন ছিল না, কিন্তু এখানে মন আছে। এখন সে প্রফেশনাল একজন। একটা ছেলের কথা বলি, একটা এথিক্যাল হ্যাকার বলে একটা শব্দ আছে, জাফর ইকবাল। হ্যাঁ, এথিক্যাল হ্যাকার। আমি জিজ্ঞেস করি তুমি কি করো? বলে আমি হ্যাকার। আমি তো খুব ঘাবড়ে গেলাম যে এরকম লোককে আমাকে এনে দিল, হ্যাকারকে, ওর সাথে আমি কি কথা বলবো? আলম তুমি আর কি বুঝিয়ে বলো তো আমাকে। বলে স্যার আমি এথিক্যাল হ্যাকার। আলম আচ্ছা, তার মানে যারা অন্যায় করে, হ্যাকিং করে, তাদেরকেও ধরে, পুলিশ ওকে হায়ার করে। ও এখন পৃথিবীর সবচেয়ে বড় 3টি কোম্পানির, 500 ফরচুন কোম্পানির 3টি কোম্পানির সে সিকিউরিটি গার্ড। কোথায় বসে? গাজীপুরে বসে। আলম তুমি কি করে করলো? বলো আমি তো বাবা স্যার আমার তো খুব গরিব মানুষ আমরা। আমার খুব ইন্টারেস্টিং ছাত্রটির কথা, যে আমি ইন্টারমিডিয়েট পাশ করার পর এমন কোনো রেজাল্ট করি না যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলাম না। প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে পারছি না কেন? আমার বাবার টাকা নাই। তোমার বাবা কি করে? বলে আমার বাবা বাস ড্রাইভার। তারপর তুমি কি করলে? বলে বাবাকে বললাম যে আমাকে একটা ল্যাপটপ বা ডেস্কটপ কিনে দাও। বাবা কষ্ট করে ধার করে আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছে। আমি যেহেতু স্কুলে এবং কলেজে, বর্তমান সরকারের সবচেয়ে পজিটিভ জায়গা হচ্ছে এটি, তারা ল্যাব করেছে স্কুল এবং কলেজে, সেগুলিতে তারা পড়ালেখা করে তারা শিখে ফেলেছে। তারপরে সে বললো যে আমি একটু হ্যাকিংয়ে ইন্টারেস্টেড হয়ে গেলাম।
কিন্তু আমি কয়েকদিন যে কোনো অ্যাকাউন্টে ঢুকতে পারি, পরে মনে হলো যে এটা করা ঠিক না। আমার বাবা অনেক কষ্ট করে আমাকে এটা করে দিয়েছে, এই ল্যাপটপটা দিয়েছে। আমার মা অনেক কষ্ট করে রাত জেগে আমাকে নাস্তা করায়, ডিনারের পরে, মানে রাতের খাবার পরে, রাত 2টার সময় ঘুম থেকে ওঠা, কারণ আমি রাতে কাজ করি আমেরিকার কাজটা ধরতে গেলে। সুতরাং আমি দেখেছি যে আমাদের, আপনি যে কথাগুলি বললেন আমার কাছে ভালো লাগলো, এইরকম জায়গায় যাওয়া উচিত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি কি পাস দিয়েছেন? দেন নাই। কাজেই মন খারাপ করার কিছু নাই। আমাদের সামনে উদাহরণ আছে, পরীক্ষা পাস না করলে, পরীক্ষা না দিলেও অনেক কিছু করা যায়। তো করতে হবে কি, সেটা হচ্ছে কথা, মনোযোগ দিতে হবে। আমি সারা দেশে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, সারা দেশে ঘুরেছি। কত স্কুলে আমি গিয়েছি আমার হিসাব নেই, কত শিক্ষার্থী প্রাথমিক, মাধ্যমিক এবং তার উপরে কথা বলেছি, হিসাব দিতে পারবো না। গত 10 বছরে সারা দেশের আনাচে কানাচে ঘুরেছি, এবং সেখান থেকে আমার 3টি বিষয় আমি বুঝতে পেরেছি এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার ক্ষেত্রে। একটা হচ্ছে না বুঝে মুখস্থ করবে না, একেবারে। মুখস্থ যদি করো কিছুদিন পরে ভুলে যাবে, এর অর্থও বুঝবে না, এটা ওই পাখির মতো শিকার, সেটাই হবে। সুতরাং না বুঝে একেবারেই মুখস্থ করবে না। দ্বিতীয় হচ্ছে যেটা পড়ো সেটা বোঝার চেষ্টা করবে, কি পড়ছো। তৃতীয় হচ্ছে না বুঝলে চিন্তা করবে, বুঝলাম না কেন, এবং প্রশ্ন শিক্ষককে করবে বা অন্য যাকে পাও তাকে প্রশ্ন করবে। সম্মেলনে শিক্ষা পরিবারের সাথে জড়িত বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু এসেছিলেন। তারা মনোযোগ দিয়ে শুনলেন, তাদের কথাগুলো, সুপারিশগুলো গ্রহণ করলেন। তারা বলছেন সরকারের উচ্চ পর্যায়ে এই কথাগুলো নিয়ে আলাপ করা হবে। উপস্থিতের হার যদি 70% হয়, শিক্ষক বা শিক্ষার্থী ফেল হওয়ার অ্যাবসলিউটলি কোনো সম্ভাবনা নাই। স্কুল সরকারি না করলে এটা হবে না, সরকারি করতে হবে। শিক্ষককে কমফোর্ট দিতে হবে, সেজন্য রিটায়ার করে পেনশনের টাকা পায় একটু শান্তিতে। আমরা পেনশনের টাকা, আমি প্রায় 1,25,00,000 পেয়েছি, তারপরে সব দিকে খরচ হয়ে গেছে। এখন শিক্ষক প্রশিক্ষণ, এটা কিন্তু সিরিয়াস প্রবলেম আছে, আমরা অনেকে অবশ্য জানি না। আমি প্রধান শিক্ষকদের জন্য আমার নিজের করা একটা কোর্স, বেসিক কোর্স করা হয়েছিল। গবেষণায় বলে অ্যাডাল্টটা লম্বা দিন থাকতে চায় না, কিন্তু মাত্র একটা, কিন্তু আমাদের ছোট ছোট কোর্স করা দরকার। আমি তো মনে করি বই, সবাই বলে যে অনেক কিছু আছে, আমাদের বইয়ে কিন্তু কন্টেন্ট কম। অনেকে সুইসাইড করে আত্মহত্যার পরে, বাসায় প্রেশার দেয়। এইটার কাউন্সিলিং সরাসরি করা কঠিন আছে, আমার অভিজ্ঞতায় বলে। দাওয়াত দিলে কিন্তু অভিভাবকরা আসে না, এটা বাংলাদেশে না, ইউরোপেও আসতে চায় না। এটা কন্টেন্ট তৈরি করা দরকার এই ধরনের কাউন্সিলিংয়ের জন্য, এবং আমাদের মতো দেশের, কালচারাল দেশের সাথে না। আমাদের এখানে স্কুলের সংখ্যা অনেক বেশি, যা দরকার। এক জায়গায় 3টে আছে, আওয়ামী লীগ একটা করছে, বিএনপি একটা করছে, মাদ্রাসা আর একটা আছে। যদি সংখ্যা কম হতো আরও বেশি টাকা দেওয়া যেত। বেসরকারি স্কুলে উদ্যোগে স্কুল করে, টিচার নিয়োগ করে টাকা পয়সা নেওয়ার জন্য। এইবারের তথ্য সত্যিকার অর্থে আমি বিস্মিত। 3 লক্ষের বেশি ছেলেমেয়ে এবার ফেল করছে এসএসসিতে এই বছর, এবং 51টা স্কুলে একজনও পাস করেনি। আরও মর্মান্তিক আছে, আমি বলতেছি না, উল্লেখ করলেও নিজের মনটা খারাপ হয়। তাহলে বুঝে নেন আমরা আগাচ্ছি না, ফিরে যাচ্ছি। তাই এই দিক, সব দিকে আমাদের আরও নজর দেওয়া দরকার। এটা খুবই উপযুক্ত সময় আপনারা এই উদ্যোগটা নিছেন, উপযুক্ত বিষয়ে নিছেন, এবং এটা আমি মনে করি এটা একটা বিরাট ফল পাবো। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই আনন্দ প্রকাশ করতেছি, এবং আমি আশা করি আমাদের ছেলেমেয়েরা এখান থেকে উৎসাহিত হয়ে যাবে, এবং গিয়ে তারা তো অন্যদের পক্ষ থেকেই আসছে, অন্যদেরকে গল্প করবে, উৎসাহিত করবে, বাড়িতে বলবে, বন্ধুবান্ধবদের বলবে, যেন উৎসাহের সাথে আগায় আসতে পারে। এখন আমাদের ছেলেমেয়েরা সুযোগ পাবে, আগায় যাবে। এই যে আজকে আলোচনা হলো, এর থেকে আমি অনেক কিছু শিখছি। আমি এগুলো সব নোট করে নিয়ে গেছি, এখানে আমি ওটা উত্তর দিয়ে দিব। আমি জানি করে ফেলবো এটাও বলতেছি না, আমি বলতেছি যে আমি এখনও আমার একটা সুযোগ আছে। আমি পার্লামেন্টে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আমি আরও বিভিন্ন কমিটিতে আছি। আমি এই সব নোট করে নিয়ে গেছি, আমি সেখানে উপস্থাপন করব, এবং কমিটি সবাইকে কনভিন্স করে সবাই মিলে আমরা চাপ দিব। অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের নিয়ে যে সম্মেলনটি আয়োজন করা হলো, এটি দ্বিতীয়বারের মতো এরকম সম্মেলনের আয়োজন করলো গণসাক্ষরতা অভিযান। কেন এই আয়োজন? আমরা একটু উদ্বিগ্ন হয়েছি যে 3 লক্ষের উপরে বাচ্চা অকৃতকার্য কেন হলো, এটা দেখা দরকার। আর দ্বিতীয় যেটা,
সেটা হলো যে এদের জন্য বিকল্প কি হতে পারে, এরা যাতে মন খারাপ না করে ডিপ্রেস না হয় সেইটা দেওয়ার দায়িত্ব আমাদের। ওরা তো ফেল করেনি, করেছি তো আমরা, হোল সিস্টেমটাই আমরা ফেল করেছি বলতে গেলে। সেটা জানার জন্যই বেশিরভাগ সময় তো এদেরকে কেউ পাত্তা দেয় না, কথার পরিবার পর্যন্ত পাত্তা দেয় না। ফেল করেছিস আবার কি, এদের কথাটা শোনা খুব দরকার। এবং আমরা যেটা শুনলাম সেটা নিয়ে তাদের বক্তব্যগুলোকে ইতিমধ্যে আমরা একটা সংকলিত করেছি, আমরা উপস্থাপন করব নীতি নির্ধারকদের কাছে। বিশেষ করে মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির, শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ার তো ছিলেন, তিনি নিজে শুনেছেন, তিনি বলেছেন মোদ্দা কথাগুলো নিয়ে উনি সংসদীয় কমিটিতে উপস্থাপন করবেন। আমাদের তো নীতি নির্ধারক বা অভিভাবক মন্ত্রণালয় তো শিক্ষা মন্ত্রণালয়, এদের দেখাশোনার শিক্ষার দায়িত্ব তো তাদের, ওনাদের কাছেও আমরা উপস্থাপন করব। দুটো, একটি হলো যে এদের জন্য বিকল্প ব্যবস্থা করা। বড় একটা উদ্বেগের জায়গা আছে আমাদের এখানে, এরা যেহেতু আর কখনোই উপবৃত্তি পাবে না, যেহেতু ফেল করেছে, সেই উপবৃত্তিটা কোনোভাবে ওদেরকে শর্ত সাপেক্ষে এটা দেয়া যায় কি না, যে তোমরা যদি ফিরে আসো তাহলে উপবৃত্তির ব্যবস্থা করা হবে, তবে আর ছাড়তে পারবে না এবং অন্য কোনো কিছুর মধ্যে যেতে পারবে না। মানে এটা তো উপবৃত্তির শর্তের মধ্যেই আছে, তো এটা আবার ঢালাওভাবে ওপেন করা যাবে না, শর্ত সাপেক্ষেই দিতে হবে উপবৃত্তির ব্যবস্থা করা। আর যারা আসতে চাইবে না দ্বিতীয়বারের মতো, তাদের জন্য দক্ষতাভিত্তিক শ্রমে নিয়োগ করা এখানে যুব অধিদপ্তরের একটা দায়িত্ব আছে, তারাও এটা আজকে বলেছেন যে তারাও চেষ্টা করবেন। তো আমাদের দিক থেকে মোটামুটি নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা, এবং এখানে আমি গণমাধ্যমকেও অনুরোধ করব তারাও যদি এটার পেছনে লেগে থাকেন তাহলে হয়তো আরও আগামীতে সমাধান আমরা খুঁজে পাবো। অকৃতকার্য শিক্ষার্থীদের এই সম্মেলনকে ইতিবাচকভাবে দেখছেন বিশিষ্টজনরা। তারা বলছেন অকৃতকার্য হওয়ার কারণ জানলেই আগামী দিনে অকৃতকার্য হওয়ার পথ বন্ধ হবে। তাই এই উদ্যোগ থেকে নেওয়া সুপারিশগুলো বাস্তবায়নে সরকার যেন ইতিবাচক ভূমিকা পালন করে। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।